আসসালামু আলাইকুম সবাইকে, আমি জাহাজুল তাবাসসুম। আজকে আমরা অধ্যায় 5 এর টাইপ 3 ভিত্তিক যে এমসিকিউ গুলো রয়েছে, অর্থাৎ প্রাণীর পুষ্টি এবং খাদ্যের উৎস এবং অভাবজনিত রোগ, এগুলো আমরা কিন্তু আজকে পড়বো। তো প্রথম প্রশ্নটা দেখো কি বলেছে, আমিষে শতকরা কত ভাগ নাইট্রোজেন বিদ্যমান? আমিষে কিন্তু শুধু যে নাইট্রোজেন থাকে তা কিন্তু না, নাইট্রোজেনের সাথে কিন্তু সামান্য পরিমাণে ফসফরাস থাকতে পারে, লৌহ থাকতে পারে, কার্বন হাইড্রোজেনও কিন্তু থাকে, কিন্তু সবচেয়ে বেশি পরিমাণে থাকে কোনটা? নাইট্রোজেন। কি পরিমাণে থাকে? 16 ভাগ থাকে, ঠিক আছে, শতকরা 16 ভাগ থাকবে। দ্বিশর্করা উৎস কোনটা? দ্বিশর্করা মানে হচ্ছে ডাইস্যাকারাইড, অর্থাৎ যে শর্করাকে ভাঙলে দুইটা সরল শর্করা বা দুইটা হচ্ছে কি মনোস্যাকারাইডের অণু পাওয়া যায়, তাকে আমরা দ্বিশর্করা বলে থাকি। কি কি? এখানে অনেকগুলো উদাহরণ আছে। চিনি এবং দুধ, চিনি এবং আলু, দুধ ও মধু, আটা এবং চিনি। এখন এটাকে আমরা ভেঙে বলবো। কিভাবে ভেঙে বলবো? যেমন দেখো এখানে যে আটার কথা বলেছে, আটা কোত্থেকে আসে? গম থেকে আসে। তো আটার মধ্যে কি আছে জানো? আটার মধ্যে আছে হচ্ছে স্টার্চ, বা আমি যদি এটাকে বলি হচ্ছে কি, এটা হচ্ছে একটা জটিল শর্করা। ওকে, চিনি এটা হচ্ছে কি তোমার একটা হচ্ছে এটা সুক্রোজ বলে, এটাকে আমরা দ্বিশর্করা বলতে পারি। এটাকে আমি সুক্রোজ লিখি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। সুক্রোজ কিন্তু একটা দ্বিশর্করা, সুক্রোজ হচ্ছে একটা দ্বিশর্করা, ঠিক আছে। কারণ সুক্রোজকে ভাঙলে কি পাওয়া যায়? গ্লুকোজ পাওয়া যায়, আর হচ্ছে কি ফ্রুক্টোজ পাওয়া যায়। আচ্ছা, এখানে আমরা চিনি দেখতে পাচ্ছি। চিনি হচ্ছে কি যে একইভাবে সুক্রোজ, যেটা হচ্ছে একটা দ্বিশর্করা। আলু হচ্ছে কি স্টার্চ, ঠিক আছে, আলু স্টার্চ, যেটা হচ্ছে একটা জটিল শর্করা বা পলিস্যাকারাইড গেল। এরপর আসে হচ্ছে দুধ এবং মধু। মধু হচ্ছে গিয়ে ফ্রুক্টোজ, বা এই তোমাদের বইতে আসলে ফ্রুক্টোজ বলা না, এটাকে আমরা গ্লুকোজ ধরতে পারি। এটা হচ্ছে গিয়ে একটা সরল শর্করা। আর এখানে দুধ যেটা, এটার নাম হচ্ছে কি আমরা ল্যাকটোজ হিসেবে জানি, ল্যাকটোজ। ল্যাকটোজটা আবার হচ্ছে কি দ্বিশর্করা, ওকে, বা ডাইস্যাকারাইড। তার মানে আমরা এই যে তিনটা উদাহরণ দেখতে পাচ্ছি, এই তিনটা উদাহরণের দুটো কখনোই একসাথে দ্বিশর্করা নয়। একটা হচ্ছে দেখা যায় দ্বিশর্করার উদাহরণ, আর একটা সরল শর্করা বা পলিস্যাকারাইডের উদাহরণ দিয়ে দেওয়া আছে। তাহলে আমরা এখানে কোনটা, তাহলে কোনটা বাকি আছে আমাদের অ্যান্সার? তাহলে কি হবে বুঝে গেলাম আমরা সবাই। এটা আমি একটু ঠিক করে লিখে নেই, স্টার্চ। হ্যাঁ, এই যে দেখো চিনি এবং দুধ যেটা আছে, চিনি হচ্ছে কি সুক্রোজ, যেটা হচ্ছে কি একটা দ্বিশর্করা, আর দুধ হচ্ছে কি ল্যাকটোজ, যেটা হচ্ছে কি দ্বিশর্করা। ল্যাকটোজকে ভাঙলে হচ্ছে গ্যালাক্টোজ এবং গ্লুকোজ পাওয়া যায়। তাহলে এইটা হচ্ছে কি আমার দ্বিশর্করার একটা উদাহরণ। এরপরে প্রশ্ন দেখো 22 নাম্বার, শর্করা এবং আমিষের তুলনায় চর্বিতে কত গুণ পরিমাণ ক্যালোরি থাকে? 2, 3, 4 নাকি 5? অ্যান্সার হচ্ছে গিয়ে শর্করা এবং আমিষের যে পরিমাণ ক্যালোরি থাকে তার থেকে ডাবল থাকবে তোমার চর্বিতে। তাহলে এটা কত? 2, ডাবল পরিমাণের থাকে। কিভাবে ডাবল পরিমাণের থাকে? যদি আমরা শর্করা এবং আমিষ থেকে 4 ভাগ পাই, তাহলে হচ্ছে 4 দুগুণে 8, অর্থাৎ ডাবল পরিমাণের আমরা পাচ্ছি হচ্ছে চর্বিতে ক্যালোরির পরিমাণ। আমরা জানি শর্করা থেকে 1 গ্রাম শর্করা থেকে 4 কিলো ক্যালোরি শক্তি পাওয়া যায়, 1 গ্রাম আমিষ থেকে 4 কিলো ক্যালোরি শক্তি পাওয়া যায়, আর 1 গ্রাম চর্বি থেকে আমরা জানি 9 কিলো ক্যালোরি শক্তি পাওয়া যায়। যেহেতু 4-এর চেয়ে ডাবল হচ্ছে কি 8, 8 আর 9 তো আমরা ওইভাবে হিসাব করতে পারবো না বিজোড় সংখ্যা, তাহলে অবশ্যই দ্বিগুণ পরিমাণের হচ্ছে কিলো ক্যালোরি পাওয়া যাবে চর্বি থেকে, ঠিক আছে। এরপরে প্রশ্নটা আমরা খেয়াল করি, পরের প্রশ্নটা কি বলেছে। কোন খাদ্যে চর্বিতে দ্রবণীয় সব ভিটামিন পাওয়া যায়? আচ্ছা, ভিটামিনকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে চর্বিতে দ্রবণীয় ভিটামিন, একটা হচ্ছে কি পানিতে দ্রবণীয় ভিটামিন। তো পানিতে দ্রবণীয় ভিটামিন কোনটা? ভিটামিন বি আর সি, বি সি এই দুটো হচ্ছে পানিতে দ্রবণীয়। তাহলে চর্বিতে দ্রবণীয় কোনটা? চর্বিতে দ্রবণীয় হচ্ছে এ, ডি, ই এবং হচ্ছে কি কে। এখন আমাদের হিসাব করতে হবে এই 4টা খাদ্যের মধ্যে কোন খাদ্যে এই 4টা ভিটামিনই রয়েছে। ডিম, মলা মাছ, কলিজা নাকি মাছের তেল? আচ্ছা, এইগুলোর মধ্যে ডিম হচ্ছে এমন একটা খাদ্য যেখানে ভিটামিন এ, ডি, ই কে চারটা ভিটামিনই রয়েছে। তাহলে আমাদের অ্যান্সার কিন্তু হচ্ছে কি ডিম। এরপরে প্রশ্ন দেখো, কোনটির মধ্যে উপাদান হিসেবে লৌহ থাকে না বা আয়রন থাকে না? লাল শাক, ডিমের কুসুম, কচু শাক নাকি হচ্ছে কলিজা? ঠিক আছে, এখন ডিমের কুসুম বলি বা হচ্ছে কলিজা বলি বা কচু শাক বলি, এগুলোর মধ্যে আয়রন কিন্তু পাওয়া যায়। কোথায় থাকবে না? লাল শাকে সাধারণত আয়রন সেভাবে থাকবে না। অ্যান্সার হচ্ছে কি ক। দুধে কোন ধরনের শর্করা থাকে? আমরা কিন্তু একটু আগেই যখন আমরা প্রত্যেকটা ভেঙে ভেঙে পড়ছিলাম কার মধ্যে কি শর্করা থাকে, তখনই বলেছি যে দুধের মধ্যে কিন্তু ল্যাকটোজ থাকে। কি থাকে? ল্যাকটোজ থাকে। আর ল্যাকটোজকে ভাঙলে কি পাওয়া যায়? গ্লুকোজ এবং হচ্ছে কি গ্যালাক্টোজ পাওয়া যায়। তাহলে গ্লুকোজ এবং গ্যালাক্টোজ কোথায় আছে? এখানে কি আমরা দেখতে পাচ্ছি গ্লুকোজ এবং সুক্রোজ আছে, সুক্রোজ এবং ল্যাকটোজ আছে, ল্যাকটোজ এবং শ্বেতসার আছে, শ্বেতসার এবং হচ্ছে কি গ্লাইকোজেন আছে। অ্যান্সার কি হবে? এখানে হচ্ছে আমি বলেছিলাম গ্লুকোজ এবং হচ্ছে কি
গ্লুকোজ এবং গ্যালাক্টোজ পাওয়া যায়, কিন্তু এখন তোমরা যেহেতু ছোট ক্লাস এই কারণে তোমাদের শুধু ল্যাকটোজের কথা বলেছে, এবং এটা যেহেতু একটু মিষ্টি মিষ্টি টাইপ, তার মানে এখানে কিন্তু একটু চিনির মতো যেহেতু থাকে, এটাকে কিন্তু আমরা সুক্রোজও বলতে পারি, যে যেহেতু মিষ্টি রয়েছে তাই এটা সুক্রোজও রয়েছে, ল্যাকটোজও রয়েছে, ঠিক আছে। আচ্ছা, তার মানে ল্যাকটোজ থাকবে সাথে সাথে হচ্ছে, যেহেতু এটা মিষ্টি মানে দুধ খেতে হচ্ছে কি মিষ্টি, কারণ এখানে সুক্রোজও রয়েছে। ওকে, এর গ্যালাক্টোজ তোমরা কিন্তু এখনো গ্যালাক্টোজ শব্দটার সাথে বা গ্যালাক্টোজ যে শর্করাটা ছিল এর সাথে কিন্তু পরিচিত নয়, দেখে উত্তর খ হবে, ঠিক আছে। আবার কেউ ক দিয়ে দিও না, কারণ গ্লুকোজ সুক্রোজ দুইটা কিন্তু একসাথে তোমার দুইটা কিন্তু একসাথে আমরা বলতে পারি না, কারণ সুক্রোজকে ভাঙলে আবার গ্লুকোজ পাওয়া যায়। তো সেই ক্ষেত্রে আমরা গ্লুকোজ এবং সুক্রোজ যখন আমাদের মাথায় থাকবে যেন ল্যাকটোজ শব্দটা অপশনে থাকে। এরপরে প্রশ্নটা দেখি, 26 নম্বর প্রশ্ন, আদর্শ খাদ্য পিরামিডের সবচেয়ে উপরে কোনটা থাকবে? রুটি থাকবে, মলা মাছ থাকবে, ডালডা থাকবে, নাকি হচ্ছে লাল শাক থাকবে? আদর্শ খাদ্য পিরামিডে নিচ থেকে উপর পর্যন্ত যদি আমরা চিন্তা করি, তাহলে সবার নিচে রয়েছে হচ্ছে গিয়ে শর্করা জাতীয় খাদ্য, তারপর ভিটামিনস এবং হচ্ছে গিয়ে মিনারেল জাতীয় খাদ্য মানে শাকসবজি ফল, তার উপরে কি রয়েছে প্রোটিন, তার উপরে হচ্ছে কি ফ্যাট জাতীয় খাবার, ঠিক আছে। তাহলে আমাদের সবার উপরে তাহলে কি রয়েছে? ফ্যাট জাতীয় খাবার। ফ্যাট জাতীয় খাবার কি? তেল, ডালডা, ঘি, ডিমের কুসুম, এগুলো। তার অ্যান্সার আমাদের 3 হবে। এরপরে দেখো, ভিটামিন ডি সংশ্লেষণ করার জন্য সূর্যের আলো ত্বকে অবস্থিত কোন উপাদানটির রাসায়নিক পরিবর্তন ঘটায়? তাহলে ভিটামিন ডি সংশ্লেষ করার জন্য আমাদের ত্বকে এমন একটা উপাদান আছে যেটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন ঘটাতে পারে। কন্ড্রিন, পেরিকন্ড্রিয়াম, কোলেস্টেরল নাকি ক্যাপসুল? আছে, আমরা সকলেই ছোটবেলা থেকে একটা কথা শুনে আসি, কি কথা বলো তো? কথাটা হচ্ছে কি, সূর্যের আলোতে থাকতে হয় ভিটামিন ডি পাওয়ার জন্য, তাই না? তার এখন ভিটামিন ডি কি আমরা সূর্যের আলো থেকে মানে আমাদের স্কিন কি গপ গপ করে খেয়ে ফেলে? ব্যাপারটা তো তা না। আমাদের প্রত্যেকের স্কিনের নিচে রয়েছে হচ্ছে কোলেস্টেরল। তো এই কোলেস্টেরলটা কি হয়, যখন সূর্যের আলোটা থাকবে, সূর্যের আলোর সাহায্যে এই কোলেস্টেরলটা রাসায়নিক পরিবর্তন ঘটিয়ে আমাদের যকৃৎ এবং কিডনিতে রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে হচ্ছে সেখান থেকে ভিটামিন ডি তৈরি করে। ভিটামিন ডিটা আমাদের শরীরে ইনঅ্যাক্টিভ অবস্থা থাকে, অর্থাৎ হচ্ছে কি মানে সক্রিয় না, যেটা কাজ করতে পারছে না, এরকম একটা অবস্থা থাকে। যখন সূর্যের আলো এসে পড়ে, কোলেস্টেরল থেকে সেটা তোমার সক্রিয় অবস্থায় পরিণত হয়। এই জন্য বলা হয় সূর্যের আলোর নিচে থাকতে। সূর্যের আলো হচ্ছে কি ভিটামিন ডি এর একটা মানে প্রথম এবং হচ্ছে কি উৎকৃষ্ট একটা উৎস। তাহলে আমার অ্যান্সার কি হবে? অ্যান্সার হচ্ছে কি কোলেস্টেরল হবে। এরপরে প্রশ্ন দেখো, কোন ভিটামিনের অভাবে রক্তশূন্যতা রোগ হয়? রক্তশূন্যতা মূলত হচ্ছে যখন শরীরে প্রয়োজনের তুলনায় যখন হিমোগ্লোবিনটা কম পরিমাণে থাকে, আর অনেক ফ্যাক্টর আছে, তখন সে অবস্থাটাকে রক্তশূন্যতা বলা হয়। আমরা জানি আয়রনের অভাবে রক্তশূন্যতা হয়, আবার হচ্ছে কি ফলিক অ্যাসিডের অভাবে রক্তশূন্যতা হয়, এবং হচ্ছে ভিটামিন বি12 এর অভাবেও কিন্তু রক্তশূন্যতা হতে পারে। তাহলে আমার অ্যান্সার এখানে কি হচ্ছে? ভিটামিন বি12। এবং আমাদের যে অন্যান্য ভিটামিন রয়েছে, যেমন ভিটামিন এর অভাবে কিন্তু রাতকানা রোগ হয়, ভিটামিন সির অভাবে স্কার্বি রোগ হয়, আর ভিটামিন ডি এর অভাবে কিন্তু রিকেটস রোগ হয়। তার মানে এক একটা ভিটামিনের অভাবে কিন্তু এক এক ধরনের রোগ হয়। আমাদের প্রত্যেকটা রোগের নাম কিন্তু জানতে হবে। তাহলে আজকের ক্লাসে আমরা হচ্ছে কি টাইপ 3 যে এমসিকিউগুলো আছে সেগুলো আজকে সলভ করলাম। আশা করি তোমরা ক্লাসটা করে বুঝতে পেরেছো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।